হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওটা প্রথমেই বলে দিই, খুব একটা বড় ভিডিও হবে না। আমি ছোট ছোট ভিডিও বানাবো এবার থেকে, কারণ বড় ভিডিও হয়তো অনেকের দেখতে লেন্দি হয়ে যাচ্ছে, অনেকে হয়তো কনসেন্ট্রেশন লুজ করছো তোমরা। তা আজকের থেকে ভিডিও আমি ছোট ছোট করে চাঙ্ক ভিডিও বানাবো, ঠিক আছে? এবং তার মধ্যেই আমি আমার ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওর টপিক হচ্ছে ভেক্টর। ফিজিক্সে তোমরা জানো ভেক্টর একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তো ভেক্টর এর কনসেপ্ট কি এটা আগে বুঝতে হবে। যে ফিজিক্সের মধ্যে দু ধরনের রাশি হয়, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি, তাই তো? এটা আমরা সকলে জানি যে স্কেলার একটা রাশি হয়, একটা আরেক ধরনের রাশি হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কাকে বলে না? যে সমস্ত রাশির মান আছে, কোনো দিক নেই, তাদের স্কেলার রাশি বলা হয়। আর ভেক্টর রাশি বলা হয় যে সমস্ত রাশির মানও আছে আবার দিকও আছে, অর্থাৎ ভ্যালু আছে, ডাইরেকশনও আছে। তো কীরকম উদাহরণ, বাস্তব উদাহরণ যদি দেখি, ধরো স্কেলার রাশির ক্ষেত্রে যদি বলা হয়, স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মান আছে বলতে কীরকম বলতে পারো? ধরো উষ্ণতা, টেম্পারেচার। এই ধরো এখন যে শীতকাল, আমাদের সবার ঠান্ডা লাগছে, তো এই ঠান্ডার পরিমাণটা কত, তো সেটা আমরা এককের সাহায্যে, যেমন ধরো সেলসিয়াস বা কেলভিন, এর সাহায্যে আমরা প্রকাশ করতে পারি যে এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখন, বা এত কেলভিন টেম্পারেচার এখন, ঠিক আছে? তো এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে ঠান্ডার পরিমাণটা কত, এর মেজারমেন্টটা আমরা পাচ্ছি, বাট এর ভ্যালুটার মাধ্যমে আমরা শুধু এর মেজারমেন্টটাই পাচ্ছি যে পরিমাণটা কত, ঠান্ডার পরিমাণটা এত, ঠিক আছে? কিন্তু ঠান্ডাটা কোন দিক থেকে কোন দিকে বইছে এটা কি বলা সম্ভব? এটা অ্যাকচুয়ালি বলা সম্ভব নয়, কারণ উষ্ণতা হচ্ছে, টেম্পারেচার হচ্ছে ফিজিক্সে এমন একটা রাশি, আমাদের প্রকৃতিতে এমন একটা রাশি যার কেবলমাত্র মানই আছে, কোনো দিক নেই। তারপর ধরো তাপের ক্ষেত্রেও তাই, তাপের মান আছে, তাপকে আমরা মাপতে পারি, মান আছে তাই, সেই জন্য, কিন্তু কোনো দিক নেই, কোনো ডাইরেকশন নেই। তো এরকম এই ধরনের রাশিগুলোকে আমরা বলে থাকি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি বলে থাকি, ধরো একটা 4 চাকা ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি দেখলে, এবার তুমি বলতে পারো 4 চাকার ভিতরে তুমি যদি থাকো, তাহলে তুমি বলতে পারবে তার অ্যাক্সেলেরোমিটারটা দেখে যে 4 চাকাটার গতিবেগ কত, ভেলোসিটি কত, অর্থাৎ কত গতিবেগে 4 চাকাটা সামনের দিকে যাচ্ছে। কিন্তু তার সাথে তোমাকে এটাও বলতে হবে যে 4 চাকাটা কোন দিকে যাচ্ছে, কারণ 4 চাকাটা কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, অর্থাৎ বেগের একটা নির্দিষ্ট দিক আছে, ভেলোসিটির একটা নির্দিষ্ট দিক আছে। অর্থাৎ কোনো বস্তুর ভেলোসিটিকে যখন তোমাকে বলতে বলা হবে যে কোনো একটা বস্তুর বেগ কত, তখন তোমাকে কিন্তু তার মান এবং কোন দিকে সেই ভেলোসিটিটা অ্যাক্টিভ রয়েছে সেটা দুটোই তোমায় উল্লেখ করতে হবে, এটাই নিয়ম, ঠিক আছে? আর এটাই বাস্তব। এই ধরনের রাশিগুলোকে আমরা ভেক্টর রাশি বলে থাকি, বেগ, সরণ, ত্বরণ, ঠিক আছে, যাদের মান আছে আবার তার সাথে দিকও আছে, ঠিক? এখন ভেক্টরকে আমরা ফিজিক্সে রিপ্রেজেন্ট কীভাবে করি? ভেক্টরকে আমরা ফিজিক্সে রিপ্রেজেন্ট করি একটা রকম অ্যারোর সাহায্যে। আমরা ফিজিক্সে ভেক্টরকে রিপ্রেজেন্ট করে থাকি। এই অ্যারোটার নাম ধরো গতিবেগ ভেক্টর, ভেলোসিটি, তো এটাকে নাম দিলাম ধরো ভি ভেক্টর, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমার ভি ভেক্টর। এই অ্যারোটাই আমার এই ভেক্টরটার ডাইরেকশন বোঝাচ্ছে, আর এই অ্যারোটার এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট, এই যে লেন্থটা, এটা আমার এই ভেক্টরটার মান বোঝাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ফিজিক্সে ভেক্টর রিপ্রেজেন্টেশন করার সময় সেই ভেক্টরের একটা নাম দিয়ে তার মাথায় এরকম অ্যারো চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে এর রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হয় রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস, ঠিক আছে? এটা আমি একটা নাম দিলাম ভি ভেক্টর, এটা যে কোনো অ্যালফাবেট দিয়ে তোমরা নাম দিতে পারো, ঠিক আছে? তবে সুবিধা হবে যখন তোমার ধরো কোনো ধরো বেগ ভেক্টরকে বোঝাচ্ছ, তো বেগের ইংরেজি টার্ম হচ্ছে ভেলোসিটি, তো আমি এটাকে ভি ভেক্টর নাম দিয়েছি। বা ধরো ত্বরণ ভেক্টর ধরো বোঝাচ্ছ, ত্বরণের ইংলিশ টার্ম হচ্ছে অ্যাক্সিলারেশন, তো তখন তুমি সেটাকে এ ভেক্টর এইভাবে লিখতে পারো। তো এগুলো কি বোঝার সুবিধার জন্য একটু বুদ্ধি করে লিখলেই হয়। তো এটাকে আমি এ ভেক্টরের জায়গায় আমি আর ভেক্টরও লিখতে পারতাম, দ্যাটস নট আ ফ্যাক্টর, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ভেক্টরের রিপ্রেজেন্টেশন। আর এই ভেক্টরের মান যখন আমরা বলবো, তো এই ভেক্টরটাকে এইভাবে লিখে তার দুপাশে এরকম দুটো দাঁড়িয়ে থাকে, এটাকে বলা হয় কি মডিউলাস সাইন, অর্থাৎ মডিউলাস অফ ভি ভেক্টর, মানে হচ্ছে ভি ভেক্টরটার ভ্যালুকে বোঝানো হচ্ছে যে ভি ভেক্টরটার মান কত। ধরো একটা 4 চাকার গতিবেগ বলা হলো 10 মিটার পার ঘন্টা, তাহলে 10 মিটার পার আওয়ার, এই যে এটার গতিবেগ ভি, এটা হচ্ছে এর মান, কিন্তু এই 10 মিটার পার আওয়ার কোন দিকে সেটা কিন্তু বলা নেই, কারণ 4 চাকাটা 10 মিটার প্রতি ঘন্টায়
কোনো একটা দিকে যাচ্ছে, সে দিকটা উল্লেখ করেনি। এবার আমি ধরে নিলাম এটা পূর্ব দিকে যাচ্ছে, এটা পূর্ব দিকে যাচ্ছে, চার চাকাটা 10 মিটার প্রতি ঘন্টা গতিবেগে পূর্ব দিকে যাচ্ছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল, কমপ্লিট আমার ডেসক্রিপশন হলো ভেলোসিটির, যে চার চাকাটা 10 মিটার প্রতি ঘন্টা গতিবেগে পূর্ব দিকে ছুটে যাচ্ছে। তখন কি কিন্তু এই ভিটা আমার ভি ভেক্টরে পরিণত হলো, কারণ এই ভি ভেক্টরটা কিন্তু এই দুটো জিনিসই কন্টেন্ট করছে, কি না 10 মিটার পার আওয়ার, এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে এর ভ্যালু। আর কি সূচিত করছে, তার সাথে ডাইরেকশানটা, ডাইরেকশান কি আছে আমার, ডাইরেকশান আছে আমার ইস্ট, পূর্ব দিকে, ইস্ট সাইডে আমার চার চাকাটা যাচ্ছে। তো তখন এটা হয়ে গেল ভি ভেক্টর। আর মডিউলাস অফ ভি ভেক্টর কত, মডিউলাস অফ ভি ভেক্টর হচ্ছে 10 মিটার পার আওয়ার, এটা হচ্ছে এর মান। তো এইভাবে ভেক্টরকে আমরা ফিজিক্সে সূচিত করে থাকি, রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, আমি খুব সহজ করে বোঝাবার চেষ্টা করছি, আমি জটিলতায় কোনো যাব না, এর অনেক ডেপথ আছে, বাট আমি তোমাদের সব রকম ডেপথ এমনভাবে বোঝাবো যাতে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়, আবার কোনো কমপ্লেক্সিটিও অ্যারাইজ না করে। তো এরপর দেখো ভেক্টরের কিছু নিয়ম আছে। ধরো স্কেলার রাশির যোগ বিয়োগ কীভাবে তোমরা করো, ধরো স্কেলার রাশি মানে যার শুধুমাত্র মান আছে, অর্থাৎ সংখ্যা। ধরো 2, ধরো 2 + 4, এই দুটোই কি স্কেলার রাশি, কারণ 2 এটা একটা সংখ্যা, এটা একটা মান, 4 এটা একটা সংখ্যা, এটা একটা ভ্যালু, এটা একটা মান, এর কোনো দিক নেই। 4 আর 2 6 বসিয়ে দিলে, বা ধরো 4 - 1 কত বসাবে, 3 বসিয়ে দিলে। এমনি যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজ নিয়মে হয়ে যাচ্ছে স্কেলারের ক্ষেত্রে, স্কেলার রাশির ক্ষেত্রে। ধরো স্কেলার রাশি, ধরো উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস, যদি উষ্ণতা বেড়ে আরও 1 ডিগ্রি সেলসিয়াস ধরো বাড়লো, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস প্লাস 1 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যোগ করলে সিম্পল হয়ে গেল আমার 20 ডিগ্রি সেলসিয়াস। তো এটা আমি কী করলাম, সিম্পল অ্যাডিশান করলাম, সিম্পল অ্যাডিশান। 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আগে ছিল, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বেড়ে 21 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়েছে। তো সিম্পল আমরা এইভাবে অ্যাডিশান করে দিতে পারলাম। কেন না, যেহেতু এটা স্কেলার রাশি, এর কেবলমাত্র মানই আছে, আমরা মান নিয়ে আমরা শুধু মানগুলোকে তাদের যোগ করে দিতে পারি, বা বিয়োগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, বিয়োগ করে দিতে পারি। কিন্তু এদের দিক নেই, তাই দিক নেই বলে আমরা এই সিম্পল যোগ বিয়োগ করতে পারছি। এবার যদি একটা ভেক্টর রাশির ক্ষেত্রে বলা হয়, ধরো একটা চার চাকার গতিবেগ, আগের উদাহরণটাই নেওয়া যাক, 10 মিটার প্রতি ঘন্টা, সেখান থেকে তার গতিবেগ ধরো 1 মিটার প্রতি ঘন্টা, এই গতিবেগটা বেড়েছে, এই মানে ধরো বেড়েছে। তাহলে বর্তমান তার গতিবেগ কত হলো, যারা ভেক্টরের কনসেপ্ট নেই তারা কি বসাবে এখানে, ন্যাচারালি দেখে কি মনে হচ্ছে, বর্তমানে চার চাকাটা গতিবেগ বেড়ে হবে 11 মিটার প্রতি ঘন্টা, এটাই মনে হচ্ছে, ঠিক কি না? এখান থেকে কিন্তু আমার ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার করবার জার্নি শুরু হয়, ঠিক এই জায়গা থেকে। এখানে 10 মিটার প্রতি ঘন্টা, এটা কি দেখতে হবে, এটা হচ্ছে আমার গতিবেগ অর্থাৎ ভেলোসিটি। এখানে 1 মিটার প্রতি ঘন্টা কি বেড়েছে, সেটাও কিন্তু আমার ভেলোসিটিটাই বেড়েছে। এবং আমি কি করছি, আগের ভেলোসিটির সাথে এই ভেলোসিটিটা যোগ করবার চেষ্টা করছি, কিন্তু দুটোই কিন্তু ভেলোসিটি, তাই দুজনের কিন্তু মানও আছে। মান হচ্ছে প্রথমটা 10 মিটার প্রতি ঘন্টা, দ্বিতীয়টা 1 মিটার প্রতি ঘন্টা, এবং দুটোর দিকও আছে। এখানে কিন্তু আমি দিকটাকে বলিনি। এটা যদি ধরো এবার বলা হয় যে পূর্ব দিকে 10 মিটার প্রতি ঘন্টা, তারপর ধরো গাড়িটা ধরো দিক চেঞ্জ করে উত্তর দিকে টার্ন নিয়েছে, সেখানে উত্তর দিকে টার্ন নেওয়ার পর তার গতিবেগ 1 মিটার প্রতি ঘন্টা বেড়েছে, তাহলে তার ফাইনাল গতিবেগ কত, এটা কিন্তু তখন 11 মিটার প্রতি ঘন্টা আর আমরা বসাতে পারবো না, কারণ দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি এটা আমি বলতাম পূর্ব দিকে 10 মিটার প্রতি ঘন্টা যাচ্ছিল, পূর্ব দিকেই আবার 1 মিটার প্রতি ঘন্টা তার গতিবেগ বেড়েছে, তাহলে যেহেতু সেম ডাইরেকশনে যাচ্ছিল, তখন আমরা এখানে সিম্পল যোগ করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে ডাইরেকশান দুটো আলাদা হয়ে গেছে, কিন্তু মান দুটো দেখে মনে হচ্ছে সিম্পল অ্যাডিশান, বাট না, এখানে সিম্পল অ্যাডিশান করলে হবে না, এখানে দিকটাকেও আমায় কনসিডার করতে হবে, কারণ এটা পূর্ব দিকে যাচ্ছিল 10 মিটার প্রতি ঘন্টায়, তারপর উত্তর দিকে টার্ন নেওয়ার সময় গাড়িটা তার 1 মিটার প্রতি ঘন্টায় গতিবেগ বাড়িয়েছে, তাহলে তার ফাইনাল
গতিবেগ অর্থাৎ রেজাল্ট্যান্ট গতিবেগ, রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত হবে, সেটা কিন্তু সিম্পলি অ্যাডিশন করে বসানো যায় না। হলো, তো এখানেই আমার ভেক্টরের কনসেপ্ট অ্যারাইজ করে। তো এবার আমরা বুঝবো তাহলে এদের অ্যাডিশন কিভাবে হয়, অর্থাৎ এখান থেকে আমার প্রশ্ন আসছে মনে যে সিম্পল স্কেলার অ্যাডিশন তো সিম্পল যোগ অ্যাডিশন বলো বা সাবট্রাকশন বলো, সিম্পল যোগ বিয়োগের নিয়ম অনুসারে হয়ে গেল, কিন্তু যদি আমার এবার ভেক্টর অ্যাডিশন বা সাবট্রাকশনের প্রশ্ন আছে তাহলে সেটা কিভাবে হবে। তো আমাদের সেকেন্ড টপিক ভেক্টর অ্যাডিশন, ভেক্টর যোগ। ঠিক, দেখো এবার ধরো ভি একটা ভেক্টর আর আরেকটা ভেক্টর ধরো এ একটা ভেক্টর, যে কোনো দুটো ধরো ভেক্টর ধরছি, ধরো এইটা ধরো ভি ভেক্টর আর ধরো এইটা ধরো এ ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টর এর যদি আমি যোগ করি, ভি ভেক্টর প্লাস এ ভেক্টর, দুজনেরই কিন্তু মান আছে, দিক আছে। ভি ভেক্টরেরও একটা মান আছে নির্দিষ্ট এবং একটা নির্দিষ্ট দিক আছে, আবার এ ভেক্টরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, মান আছে আর নির্দিষ্ট দিক আছে, এবং তাদের আমি এখানে যোগ করছি। তাহলে তাদের যোগ করলে যোগফল যেটা হবে সেটাকে বলা হয় লব্ধি ভেক্টর, অর্থাৎ রেজাল্ট্যান্ট ভেক্টর। দুটো ভেক্টরের যোগ তাদেরকে বলা হয় লব্ধি ভেক্টর, সেটাকে সাপোজ নাম দিয়ে দিলাম সি ভেক্টর। তো এটা দেখে এই টার্মটা মনে হচ্ছে সিম্পল, আমি তো যোগই করছি, হ্যাঁ যোগই করছি, বাট এখানে যোগটা আমি কী করছি, কোন টার্মের যোগফল বার করার চেষ্টা করছি, দুটো ভেক্টর টার্মের। তো দুটো ভেক্টর টার্মের যখন যোগফল বার করার চেষ্টা করি সেটা সর্বদা একটা ভেক্টর টার্ম হবে, বাট যোগফলটা যখন করতে যাবো এটা তো আমি রিপ্রেজেন্ট করেছি এই যোগফলটার মাধ্যমে, যে সি ভেক্টর যেটাকে আমরা এই দুজনের যোগফল বলছি, লব্ধি ভেক্টর রেজাল্ট্যান্ট ভেক্টর বলছি, তো সেইটারও তো একটা মান আছে, আবার একটা নির্দিষ্ট দিক আছে। তো এটা কিন্তু আমি জানি না যে সেই মানটা কত, সেই নির্দিষ্ট দিকটা কত, তো সেটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এখন ধরো এটা ভি ভেক্টর, এটা এ ভেক্টর, দুটো ভেক্টর ধরো ভি ভেক্টর ও বিন্দু থেকে এ ডাইরেকশানে, অর্থাৎ ধরো এটা যদি নর্থ সাইড হয়, এটা যদি ইস্ট হয় এই পাশটা, এটা যদি এই দিকটা যদি ওয়েস্ট হয় আর এই দিকটা যদি সাউথ হয়, তাহলে ইস্ট সাইডে অর্থাৎ পূর্ব দিকে ধরো ভি ভেক্টর ক্রিয়া করছে, আর উত্তর পূর্ব দিকে ধরো এ ভেক্টর এই অ্যাঙ্গেলে ক্রিয়া করছে। আচ্ছা, এবার তাহলে এইটা ধরো ভি ভেক্টর, এটা ধরো এ ভেক্টর, ঠিক আছে। এখন এই দুটো ভেক্টরের যোগফল অর্থাৎ ভি ভেক্টর প্লাস এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু সি ভেক্টর, আমরা দেখেছি যে এই দুটো ভেক্টরের যোগফল সি ভেক্টরের সমান। তাহলে এই দুটো ভেক্টরের যোগফল কি হবে না, এই দুটো ভেক্টরের যোগফল হবে এই প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু, অন্তিম বিন্দু, তাদের দুটোকে একটা সরল রেখা দ্বারা কানেক্ট করলে যে রেখাটা পাওয়া যায় সেটাই হবে এই দুটো ভেক্টরের যোগফল, ঠিক আছে। এবং এই রেখাটার অর্থাৎ এই ভেক্টরটার ডাইরেকশান হবে এই দুটো ভেক্টর যে ডাইরেকশানে আছে ক্রমানুসারে যদি পরপর নেয়, অর্থাৎ এই ভেক্টরটা এই দিকে গেল, তারপর এই দিকে গেল, তারপর কিন্তু এই ভেক্টরটা কি হয়েছে, তার ডাইরেকশানটা এই দিকে না হয়ে বিপরীত দিকে হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই ডাইরেকশানটা এই দুটো ডাইরেকশানটাকে ইকুয়াল করছে, ঠিক আছে। এটা কিন্তু অপোজিট ফেসে যদি হতো, এরকম যদি হতো তাহলে কিন্তু এটা একটা চেন হয়ে যেত, এরকম 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 চেন হয়ে যেত, সেটা হবে না। দুটো ভেক্টর পরপর যদি ক্রমানুসারে থাকে, দুটো ভেক্টর যদি পরপর তোমার এরকম ধরো এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর এরকম পরপর ক্রমানুসারে আছে, তাহলে লব্ধি ভেক্টরটা তাদের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু এই দুটোকে সরলরেখা দ্বারা যোগ করলে তাদের বিপরীত দিকে যে ডাইরেকশানটা হবে সেটাই হবে এদের লব্ধি, অর্থাৎ সি ভেক্টর। এর ডাইরেকশান এবং মান, এর মান হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যেকার সরলরৈখিক দূরত্ব। এই যে সিস্টেমটা, এটাকে বলা হয়, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস, অর্থাৎ ভেক্টরের ত্রিভুজ সূত্র। এটাকে বলা হয় ভেক্টরের ত্রিভুজ সূত্র, ঠিক আছে। এই ভেক্টরের ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি যে ভি ভেক্টর, এটা যদি ভি ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে ভি ভেক্টর প্লাস এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু আমার সি ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টরের লব্ধি বা যোগফল হচ্ছে একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো পরপর ক্রমানুসারে গৃহীত বাহুগুলির যোগফল হলো যোগফলের সাথে সমান।
এই ক্রমানুসারে গৃহীত মানে কি, একটা ধরো এটা একটা ত্রিভুজ, আমার এখানে ড্রয়িংটা ব্লার হয়ে যাচ্ছে, আমি আলাদাভাবে এঁকে দেখাচ্ছি। ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আর তাদের লব্ধি ধরো এই ভেক্টর সি ভেক্টর হয়েছে, ভি ভেক্টর এ ভেক্টর, তাদের লব্ধি হচ্ছে সি ভেক্টর। তাহলে এই যে ত্রিভুজটা ফর্ম হলো এখানে, এই যে ত্রিভুজটা এখানে আমার তৈরি হলো, এই ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত মানে হচ্ছে এই একটা বাহু, এই একটা বাহু, ঠিক আছে, দুটো সেম ডাইরেকশন ক্রমানুসারে পর পর আমি নিচ্ছি। এই বাহুটার পর আমি এই বাহুটা চলে গেলাম না, এই বাহুটা নেওয়ার পর এই বাহুটাকে কনসিডার করলাম, ক্রমানুসারে পর পর। এরকম যদি আরও ভেক্টর থাকতো তাহলে এটা ত্রিভুজ হতো না, ওটা হয়ে যেত বহুভুজ। সেটার জন্য আলাদা ল আছে, পলিগন ল অফ ভেক্টরস বলা হয় সেটা। তো ত্রিভুজ মানে তার তিনটেই বাহু থাকবে, তো তার মধ্যে দুটো আমার মূল ভেক্টর হবে আর একটা লব্ধি ভেক্টর হবে, এটুকুনি গ্যারান্টি আছে। তাহলে দুটো ভেক্টরের পরপর এইভাবে ক্রমানুসারে যদি কোনো ত্রিভুজের বাহুকে সূচিত করে, তাহলে তাদের বিপরীত ক্রমে গৃহীত বাহু দ্বারা তাদের লব্ধিটা নির্দেশিত, অর্থাৎ সি ভেক্টর দ্বারা এই দুটো ভেক্টরের যোগফল আমার নির্দেশিত হলো। তো এটাই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস, ঠিক আছে। আর এই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস থেকে অনেক স্টুডেন্টসদের মনে একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে, সেটা হচ্ছে যে তোমরা তো বলতে পারো যে আপনি কি করে বললেন যে দুটো ভেক্টরের যোগফল এই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত একটা বাহু যেটা সি ভেক্টরকে ডিনোট করছে তার সাথে সমান। এটা তো আমি মুখস্থ বলে দিতে পারি না যে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর মানে এটা, বাট ট্রায়াঙ্গেল লটা এলো কোথা থেকে? তো এটার একটা এক্সটেনশন ফর্ম আছে যেটাকে বলা হয় প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টরস, অর্থাৎ ভেক্টরের সামান্তরিক সূত্র। সেটাকে বলা হয় প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টরস। প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টরস, যদি একটা ভেক্টর ভি ভেক্টর ধরো আমি নাম দিই এ ভেক্টর ধরো নাম দিচ্ছি, এ ভেক্টর ধরো নাম দিলাম, আর আরেকটা ভেক্টর ধরো বি ভেক্টর নাম দিলাম, এ ভেক্টর বি ভেক্টর, দুজনে ধরো ওই ও বিন্দুটা থেকে উৎপত্তি হয়েছে। ও বিন্দুতে এ ভেক্টর এদিকে ক্রিয়া করছে আর বি বিন্দু ধরো এই ডাইরেকশনে ক্রিয়া করছে, এবং এ আর বি এর মধ্যে ধরো অ্যাঙ্গেল রয়েছে আলফা। তাহলে এই ভেক্টরের সাথে সমান্তরাল করে এই ভেক্টর এ ভেক্টরের শেষ বিন্দু থেকে যদি আমি একটা রেখা টানি, আর বি ভেক্টরের শেষ বিন্দু থেকে এই এ ভেক্টরের সাথে সমান্তরাল করে যদি আমি একটা রেখা টানি এবং তাদেরকে যদি যোগ করে দিই, তাহলে এই রেখাটাকে যদি আমি এই রেখাটার মান তাহলে এই এ ভেক্টরের সাথে সমান, আর দিকটাকে যদি আমি এইভাবে এঁকে দিই তাহলে এই ভেক্টরের সাথে এই ভেক্টরটা সমান ভেক্টরে পরিণত হলো। ঠিক একই রকমভাবে এই ভেক্টরটার মানের সাথে এই ভেক্টরটার মান সমান, যেহেতু এটা সমান্তরাল পরস্পর, আর দিকটাকে যদি আমি এই দিকে সূচিত করে দিই তাহলে আমার এই ভেক্টরটা আমার বি ভেক্টরের সাথে সমান হয়ে গেল, অর্থাৎ এদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারি। তো এর আগে আমার আরও কতগুলো আমি টাইপস অফ ভেক্টরস নিয়ে আমি আলোচনা করে দেবো, যে সমান ভেক্টর হয়, এক রৈখিক ভেক্টর হয়, একতলীয় ভেক্টর হয়, তো তাদের কি কি বৈশিষ্ট্য আমি আলোচনা করে দেবো, আগে এটা বলে দিই। তো এইভাবে আমি ধরো এটার নাম দিলাম ও এ বি ডি, ও এ বি ডি একটা সামান্তরিক আমি কমপ্লিট করলাম, ও এ বি ডি একটা সামান্তরিক ধরো আমি অঙ্কন করলাম, ঠিক আছে। এখন এই সামান্তরিকের যে মূল বিন্দু থেকে দুটো ভেক্টর উৎপত্তি হয়েছে, এখানে ও থেকে এ ভেক্টর উৎপত্তি হয়েছে, ও থেকে বি ভেক্টর উৎপত্তি হয়েছে, তো এই দুটো ভেক্টর তো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বলে, অর্থাৎ কাছাকাছি দুটো বাহু। সামান্তরিকে এটাও দুটো বাহু, এটাও বাহু, এটাও বাহু, সবই বাহু, কিন্তু কাছাকাছি দুটো বাহু কোনটা? এই বাহুটা, এই বাহুটা, বা ধরো এই বাহুটার সাথে এই বাহুটা। কিন্তু এই বাহুটাগুলোকে আমি কনসিডার করছি না, কেন না? আমার ভেক্টর হচ্ছে, অ্যাকচুয়াল ভেক্টর হচ্ছে আমার এইটা, যে দুটো ও বিন্দু থেকে ক্রিয়াশীল, আর এই দুটো ভেক্টর কি না সামান্তরিকের দুটো সন্নিহিত বাহুকে সূচিত করছে, ঠিক। তো সামান্তরিকের সূত্রটা হচ্ছে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টরকে সূচিত করে, তাহলে সেই সামান্তরিকের কর্ণটি এই ঠিক কর্ণটা, এবং কর্ণ তো সামান্তরিকের যেন দুটো থাকে, এটা একটা কর্ণ আবার এটাও একটা কর্ণ, কিন্তু দুটো কর্ণের মধ্যে কোন কর্ণটাকে আমি কনসিডার করব? যে কর্ণটা আমার এই ভেক্টর দুটোর সেম বিন্দু থেকে উৎপত্তি হয়েছে, সেই কর্ণটা কি করবে? আমার লব্ধির মান
ও দিক নির্দেশ করবে। অর্থাৎ এই কর্ণটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করব না, আমি এখানে রিপ্রেজেন্ট করব এই কর্ণটাকে, রাইট? সামান্তরিকের এই কর্ণটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করব, এখানে আমি এটাকে কনসিডার করব, কারণ এইটা এই সেম পয়েন্ট থেকে অরিজিন হয়েছে। অর্থাৎ দুটো ভেক্টরের সেম পয়েন্ট থেকে যদি তার সামান্তরিকের যে কর্ণটা অরিজিন হচ্ছে সেই কর্ণটাই হচ্ছে আমার এই দুটো ভেক্টরের লব্ধির মান, এবং সেই কর্ণটাই সেই লব্ধির ভেক্টরটার দিকও নির্দেশ করছে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে তখন আমার সি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু সি ভেক্টর যেটা, সেটা এবার দেখো এটা তো সামান্তরিক সূত্র হলো। তাহলে এখানেও মনে হতে পারে যে কর্ণটা কেন হবে, কর্ণটাই কেন লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এখানে তুমি এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, যে এটা যদি এ ভেক্টর হয় আর এটা যেহেতু বি ভেক্টরের সাথে আমি সমান্তরাল করে এঁকেছি, তাই এর মান সমান, আর দিকটাকেও আমি বি ভেক্টরের সাথে সমান করে ধরেছি যে এই দিকেই এটা ক্রিয়া করছে। তাহলে এ ভেক্টর বি ভেক্টর, তাহলে এটা কি হচ্ছে, বিপরীতক্রমে গৃহীত বাহু হচ্ছে সি ভেক্টর, এটা কিন্তু এই ডাইরেকশানে নয়। তো এখানে যে ত্রিভুজটা ফর্ম হচ্ছে ত্রিভুজ ও এ বি, তাহলে ও এ বি থেকে কি দেখা যাচ্ছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু আমার সি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু আমার সি ভেক্টর, এটা হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সামান্তরিক ত্রিভুজ সূত্রটা হচ্ছে সামান্তরিকের অর্ধেক সূত্র বলতে পারো। তো ত্রিভুজ সূত্রটারই এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে আমার এই সামান্তরিক সূত্রটা। এই সামান্তরিক সূত্রটা জানলে ত্রিভুজ সূত্রটা এখান থেকে এক্সট্রাক্ট করা যায়। ঠিক আছে, তো এটা হলো আমার রিপ্রেজেন্টেশন, যে ভেক্টর প্লাস বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু সি ভেক্টর, এটার মানে হচ্ছে এইটা। এবার এখান থেকে ত্রিভুজ সূত্রটা তো এইভাবে আসছে, এবার সামান্তরিক সূত্রটাকে যদি তুমি ভাঙো তাহলে বুঝতে পারবে, এখানে ক্যালকুলেশন করলে এখানে আরও ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে যে এ ভেক্টর বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়ালস টু যে সি ভেক্টর সামান্তরিকের কর্ণটার সাথে সমান। এটা কেন হচ্ছে, এটা তোমরা ফিজিক্সের বইতে যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে পুরো এক্সপ্লেন করে দেখানো আছে, আমি অত এক্সপ্লেন করছি না, তাহলে কমপ্লেক্স হয়ে যাবে। তো ওই এক্সপ্লেনেশনটা তোমরা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কীভাবে এটা অরিজিন হচ্ছে। ঠিক আছে, এবং এখান থেকে আমার এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, সি ভেক্টরের মান সবই বার করা যায়, এবং এই লব্ধি ভেক্টরটা এই দুটো ভেক্টরের সাথে কী অ্যাঙ্গেল করে রয়েছে সেটাও বার করা যায়। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা আমি আর এক্সটেন্ড করছি না, নেক্সট দিন আমি এই ভেক্টরের উপর আরেকটা ভিডিও, আরও অনেক ভিডিও বানাতে হবে আমাকে, কারণ ভেক্টরের অনেক কনসেপ্ট রয়েছে। তো টাইপস অফ ভেক্টরস নিয়ে আমি এর পরের দিন আলোচনা করব, কারণ ওইটা আমার বেসিক কনসেপ্টের মধ্যে পড়ে। কারণ ভেক্টর কত রকমের হয় এটা জানতে হবে, যে ভেক্টর কত রকমের হয়, তাহলে তোমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যখন করবে তখন তোমাদের বুঝতে করতে সুবিধা হবে। তো আমার ভিডিও আমি এখন একটু ডিলে হচ্ছে ছাড়তে, তো তার জন্য ক্ষমা চাইছি, আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, ওই জন্য আমার ভিডিওটা পরপর আসতে একটু হয়তো দেরি হচ্ছে, বাট আমি চেষ্টা করব হার্ড অ্যান্ড সোল যাতে আমার কোনো রকম ডিলে না হয়। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সো এর পরের দিন তোমরা পরের ভিডিওটার জন্য প্রস্তুত থেকো, এবং কোথাও কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করে জানিও। সো থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট।